হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আর লাইরি ডুও। তো বুঝতেই পারছো স্বস্তিকা আছে কলকাতাতে, আমি আছি এইখানে। তো একটু তো প্রবলেম হচ্ছে, তো মনে হলো কি যে একটা নিউ সিরিজ স্টার্ট করা যেতে পারে। তো আমরা যে কোনো একটা টপিক নিয়ে তার গোষ্ঠীর ষষ্ঠী পুজো করব। তো আজকের প্রথম টপিক হচ্ছে, জন্মের পরে তুমি কি সুন্দর তোমার লাইফটা লিড করছো, হঠাৎ করে কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধবীর বাবা মা তার আর প্রতিবেশী সব কিছু হঠাৎ করে একজন কেউ তোমার বাবাকে বুদ্ধি দেবে, মেয়ের তো অনেক বয়স হলো, যাও এবার স্কুলে ভর্তি করে দাও। ব্যাস, তোমার লাইফের প্রথম ষষ্ঠী পুজো তো এখান থেকেই শুরু। তুমি কি করছো না করছো দেখা দেয়নি, কান্নাকাটি করো, পায়ে পড়ো, হাতে মরো, যা ইচ্ছা করো, ঠিক সেইভাবে তোমাকে নিয়ে চলে যাবে স্কুলে, টানতে টানতে হিচড়ে হিচড়ে। যেভাবে ও স্কুলে পৌঁছে যাবে, স্কুলে পৌঁছে তুমি যতই নাকে কাঁদো পায়ে কাঁদো যেভাবে ইচ্ছে কাঁদো, তোমার বাবা তোমাকে সেই স্কুলে ওইভাবেই ফেলে দিয়ে চুপচাপ চলে আসবে নিজের বাড়ি। আর তুমি প্রত্যেকটা আননোন পার্সনের মাঝখানে তুমি এমন দাঁড়িয়ে থাকবে যেন তোমাকে স্কুলে নয় কেউ কিডন্যাপ করে নিয়ে এসছে। ব্যাস, তারপর কি, তোমার লাইফ শুরু হয়ে যাবে তখন থেকে পুরো ঝোলানির মতো। তুমি খাচ্ছ, খেতে গিয়ে কে একজন দৌড়ে এসে তোমার টিফিনটাকে উড়িয়ে দিয়ে চলে যাবে। তুমি পাশে দাঁড়িয়ে আছো, হঠাৎ করে কেউ পেদে দিয়ে চলে যাবে, আর তোমার সেই গন্ধে এতটাই মোহ হয়ে যাবে তুমি, পরে ওই মেয়েটাই তোমাকে দোষ দিয়ে চলে যাবে, তুই পেদেছিস বলে চলে যাবে। তো এইসব করতে করতে তোমার একদিন অভ্যাস হয়ে দাঁড়িয়ে যাবে। অভ্যাসে পরিণত হওয়ার পর মনে হবে কি যে না, লাইফটা একটু সেট করা দরকার। এই সেটে চিন্তা ভাবনা করতে 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 তুমি চলে যাবে ডে শিফটে। ডে শিফটে চলে আসার পর অনেকেই চলে যায় পুরো একটা বড় গভর্নমেন্ট স্কুল বা বড় প্রাইভেট স্কুল। আমি গভর্নমেন্ট স্কুলেরই স্টুডেন্ট, মানে গভর্নমেন্ট নয়, আমি রেলওয়ে স্টুডেন্ট, রেলওয়ে স্কুলের স্টুডেন্ট। জানি আমাকে দেখলেই বোঝা যায় কি যে আমি রেলওয়ে স্কুলেরই স্টুডেন্ট। অনেকে মিড স্কুলেও যেতে, যেখানে ছেলে মেয়ে দুজনেই পড়ে, আবার অনেকে গার্লস স্কুলে যেতে, বা অনেকে শুধু বয়েজ স্কুলেই যেতে। বাট আমি যে স্কুলে পড়তাম সেখানে তখন শুধু গার্লসই ছিল, এখন তো মিড স্কুল হয়ে গেছে এটা, কিন্তু আমি যখন পড়তাম তখন এটা গার্লস স্কুলই ছিল। গার্লস স্কুল যখন ছিল, কিন্তু গার্লস স্কুলের মেয়েরা গার্লসরা, এটা হতো না কি যে মেয়েরা যে ছেলে দেখতে পাচ্ছি না কত দুঃখ, না না, এই দুঃখ আমরা কোনোদিনও পাইনি। আমাদের স্কুলেরই সামনে একটা বড় মাঠ ছিল, যেটা আমরা এই মুহূর্তে আমি নামটা বলছি না, কিন্তু এই মুহূর্তে একটা বড় আমাদের মাঠ ছিল। ওই মাঠে সমস্ত রকমের ছেলে থাকতো, সমস্ত রকম মানে 8 থেকে 80 সমস্ত রকমের ছেলে থাকতো। আর আমাদের মেয়েরা যখনই মনে হবে আমরা কোনো ছেলে দেখতে চাই বা কোনো কিছু দেখতে চাই, তো আমরা তখনই জানলার কাছে গিয়ে আমরা সমস্ত রকম ছেলেদের দেখতাম। আমাদের কোনো কোনো প্রবলেম ছিল না অন্তত যে আমরা ছেলে দেখতেই পেতাম না। তাতে আমরা প্রত্যেকটা মানে আমাদের স্যার ম্যামরা আমাদের যে পরিমাণে গালি দিত, যে গালিগুলো আজ পর্যন্ত মনে আছে। গালির কথা শুনে হঠাৎ মনে পড়লো আমাদের বিখ্যাত স্যারদের কিছু ডায়লগ হয়ে যায়। এটা কি ক্লাস নাকি মসজিদ বাজার? আই ওয়ান্ট পিন ড্রপ সাইলেন্স। কালকে কি টপিক নিয়ে পড়ছিলাম, আজকেও তোরা সেই টপিক নিয়ে পড়, আমি না একটু ঘুমাচ্ছি। আবার কিছু কিছু স্যার ম্যামরা এমন ছিল যে তারা টপার ছাড়া কাউকে চিনতো না, শুধু টপারদেরই দেখতো, আর ওদেরকেই শুধু বলতো, এই এদিকে একটু আয়তো, তোরাই আয়তো, তোরাই ব্ল্যাক মুছে দে, তো তোরাই বোর্ড মুছে দে, তোরাই আমার সব ঠোঁটি পরিষ্কার করে দে, আমার মুখ পরিষ্কার করে দে, আমাকে লিপস্টিক মুছে দে। ওরাই শুধু ছিল মানে টপার বলতে, শুধু মানে টপার বলতে ওরা সব কিছু জানতো। আবার কিছু কিছু স্যার ম্যামরা এত জোরে মানে আমাদের লেখাতো যেন আমাদের সব কিছুই ছুটে যেত। এই স্যার কি বললো, স্যার কি বললো, তুমি কিছু দেখতে পারলাম না, আমার কি হবে, আমার লাইফ কি হবে, আমি তো দরকার হয়ে যাবো। এইগুলোর মাঝখানে তুমি তোমার লাইফ পুরোপুরি সেট করে নাও। স্কুল আসতে তোমার আস্তে আস্তে ভালো লাগে, আস্তে আস্তে তোমার মজা করতে ভালো লাগে। কিন্তু তুমি স্কুলে আসার পর একটা জিনিস লক্ষ্য করেছো যে আমাদের স্কুলে সবচেয়ে বেশি ইন্টারেস্টের জিনিস কি ছিল? স্পোর্টস? না না না। কোনো অ্যানুয়াল ফাংশন? না না না। কোনোরকম কোনো অ্যাক্টিভিটি? না না না। B1 B2 র মধ্যে ঝামেলা। B1 এর কিছু পপুলার গার্ল থাকে আর B2 র কিছু পপুলার গার্ল থাকে। ওরা নিজেদের মধ্যে এমন যুদ্ধ শুরু করে দেয় যেন মধ্যে ওরা কুরুক্ষেত্র থেকে এরা যুদ্ধ চলে আসে এই যুগ অব্দি। আবার এরাই স্পোর্টস এর টাইমে এমন মানে বন্ধুত্ব হয়ে যায় যেন মধ্যে মেলায় হারিয়ে যাওয়া দুই বোন। কি আর বলবো, ওদের দুজনে মানে ওদের পপুলার গার্লের ঝগড়া দেখতে দেখতে পুরো B1 আর B2 যারা যারা মানে এইসব ব্যাপারে একদম থাকতোই না, তাদের কিন্তু গসিপিং এর দারুণ একটা সাবজেক্ট পাওয়া যেত। ওরা আসলে জানতো না কি যে কি নিয়ে আসলে এক্স্যাক্টলি মানে হচ্ছে ঝগড়া, কি কারণ। সত্যি বলতে আমার মনে হয় যে পপুলার গার্ল যারা যারা ঝগড়া আদৌ করতো
তারাও হয়তো জানতো না ঝগড়া কি জন্য করছে, ওরা তো ঝগড়া করতে ভালোবাসতো। আবার আমাদের স্কুলের B2 মানে হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট, নিচ জাতি, নির্লজ্জ, বেহায়া স্টুডেন্টগুলো সব B2তেই পাওয়া যায়। আর আমাদের এতটাই কপাল খারাপ ছিল যে একটা টাইম মধ্যে B1 এর স্টুডেন্টরাই শুধু টপ করতো, কিন্তু B2 স্টুডেন্টের কিছু মার্কসের জন্য টপ করতে পারতো না। আর তাতেও স্যার ম্যামরা এসে বলে না আগুনের গায়ে নুনের মানে ইয়ে করে দেয়, সরি কাটা গায়ে নুনের ছিটা, কাটা গায়ে নুনের ছিটা এমন দিয়ে দেবে যে মানে B2-র কাছে এমনি B2রা হয়তো যারা টপার গা তারা হয়তো একটু এমনি মানে মায়ুস হয়ে আছে কি যে না আমরা পারলাম না করতে, হঠাৎ করে এসে তোমাদের থেকে B1 স্টুডেন্টগুলো খুব ভালো এই মানে কোনো স্যাররা এমন তর্কটা লাগিয়ে দেয় যেটা B1 B2-র মধ্যে আরো যেন মানে বলে না ঝগড়াঝাটি লেগেই থাকতো। আর তার মাঝে যদি এবার কোনো স্যার ম্যামরা যদি কিছু বলি, স্যার ম্যামরা মানে ওটাই চাইতো যে দুই মানে ক্লাসের মধ্যে যেন একটা দ্বন্দ্ব সবসময় লেগেই থাকে। কিছু স্যার ম্যামদের তো দেখাই পাওয়া যেত না। এদের কখন দেখা পাওয়া যেত যখন আমাদের স্কুলে স্পোর্টস হতো বা কোনো ডান্স বা গানের অ্যাক্টিভিটি হতো, সেই টাইমে আমাদের ওই স্যারদের মুখগুলো উজ্জ্বল হয়ে উঠতো, হঠাৎ করে ওদেরই নাম হতো ওদের, কিন্তু ক্লাসে যখন ক্লাস নেওয়ার টাইম আসবে তখন ওদেরকে দেখাই পাওয়া যেত না। আবার এরাই স্পোর্টসে বা কোনো গানের প্রোগ্রামে নাচের প্রোগ্রামে এমন নিজেকে দেখে যে ওদের ছাড়া পৃথিবীতে কোনোদিনও নাচ প্রোগ্রাম হতেই পারে না, কোনো গানের প্রোগ্রাম হতে পারে, কোনো স্পোর্টস অ্যাক্টিভিটি হতেই পারে না। কিন্তু আবার এইগুলোর মাঝখানে ক্লাসে বসে একসাথে সব বন্ধু বান্ধব মিলে আস্তে আস্তে গল্প করা, একসাথে বসে টিফিন খাওয়া, লুকিয়ে লুকিয়ে টিফিন খাওয়া, অন্যদের টিফিন খেয়ে নেওয়া, তারপর ক্লাস চলাকালীন সব ম্যামরা যখন পড়াশোনা করা হচ্ছে তার মাঝখানে ও চুড়েল ও রাক্ষসী বলে চিৎকার করে ওঠা, আর ওই ম্যামরা কেড়ে করে কারে এইসব করতে করতে কোনো না কোনোভাবে আমাদের দিন যেমন আরামসে পেরিয়ে যায়। এই করতে করতে চলে আসে আমাদের ক্লাস 11 মানে প্রত্যেকটা স্টুডেন্টের আলাদা করে দুটো পাখনা গজিয়ে যাওয়া। যারা প্রেম বলতে প্রেমে প্রিটাও জানতো না তারাই আবার লুকিয়ে লুকিয়ে ছেলেদের দেখা, আবার তারাই লুকিয়ে লুকিয়ে এত কিছু জানা প্রেমের সম্পর্কে, সবকিছু ওদের জানা আলাদাই একটা মজা ছিল। ক্লাস 11-এ আর যাই হোক কেউ কারোর সাথে কন্ট্রোল কিন্তু হতে পারতো না। ওখানে যদি ক্লাস মনিটরও হতো একটা টাইমে ক্লাস 10 অব্দি যারা যারা মনিটর হতো তাদের তো পৃথিবীতে সব কিছু জিজ্ঞেস করতে হয়, আমরা বাথরুম যাব, আমরা পটি করতে যাব, আমরা নাচতে যাব, আমরা গাইতে যাব, আমরা ওই ক্লাসে যাব, আমরা নাচতে ইয়ে করবো, আমরা ওর মুখে চুনকালি দিতে যাব, ওর পিছনে টিফিন খেতে যাব, আমরা বাড়ি যাব, সব কিছু যেন মনিটরকে জিজ্ঞেস করে যেতে হতো। কিন্তু ক্লাস 11-এ মনিটর পড়ে এমনকি মনিটর নিজেই পাগল হয়ে যেত, মনিটর নিজেই বলতো যে না আমি এসব ব্যাপারে থাকবো না, আমরা এইসব ব্যাপারে কিছু নেই, আমাকে প্লিজ জানাস না। এমনকি ওই মেয়েটাই যে মেয়েটা মনিটর হওয়ার জন্য ক্লাস 10 অব্দি পাগল থাকতো সেই মেয়েটাই ক্লাস 11-এ মনিটর কেন মনিটরে কেউ ভয় পেত। এর মাঝখানে কোনো পরীক্ষা হওয়া মানে নট মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা ইন্টারনালি পরীক্ষা দিয়ে, যারা আমাদের ইন্টারনাল এক্সাম হতো, ইন্টারনাল এক্সাম দেওয়ার পর যখন ম্যামরা আসতো ম্যাম স্যাররা আসতো খাতা দেখাতে যে আমরা কে কত নাম্বার পেয়েছি, ওরই মাঝখানে প্রত্যেকজন ফ্রন্ট বেঞ্চার, ব্যাক বেঞ্চার, মিডিল বেঞ্চার সবাই মিলে একসাথে উপরে বসে ভগবানকে মনে করা। বাই দ্য ওয়ে ব্যাক বেঞ্চাররা কি ভগবানকে মনে করতো? তারা তো জানি যে কি হতে চলেছে। বাই দ্য ওয়ে আমি কিন্তু মিডিল বেঞ্চার, আমি না ভালো না খারাপ। তারই মাঝখানে যদি টপার একদম টপ করে, কিন্তু টপার থেকেও কিন্তু আলাদা কেউ যদি মেয়ে বা ছেলে যদি বেশি নাম্বার পেয়ে যায় তো টপারদের মনে হয় সেদিনকার সব থেকে ওয়ার্স্ট ডে ইন আর লাইফ। আই থিঙ্ক নাম্বারের সাথে শুধু মনে ফ্রন্ট বেঞ্চারদেরই বেশি তাল্লুক থাকতো, কারণ কি যারা মিডিল বেঞ্চার বা ব্যাক বেঞ্চার ছিল তাদের কোনো রকম কোনো যায় আসতো না যে সে কে কীরকম নম্বর, যেমন তারা খুব ভালো করে জানে যেমন পড়াশোনা তার তেমনি নাম্বার। তো যারা পড়াশোনা করতোই না খুব একটা তারা যেটা নাম্বার পেত সেটাই ঠিক আছে। আমাদের যখনই খাতা দেখানো হয়ে যেত বা খাতা নিয়ে যখন চলে যেত আমরা সেই সবাই হয়তো আলোচনা করতো কি যে তুই কি নাম্বার পেয়েছিস, কোথায় কত নাম্বার পেয়েছে, কে কত মানে ভালো পার্সেন্টেজ পেয়েছে, এইসব নিয়ে আলোচনা করতো। কিন্তু আমরা যে কেসেই ছিলাম আমরা একসাথে বসে আরামে বসে টিফিন খেতাম, টিফিন হয়তো টাইমও নাই তবুও আমরা টিফিন খেতাম। আমাদের একটা জিনিস ভালো ছিল কি যে আমাদের ব্যাচের একটা মেয়ে খুব ভালো মুড়ি নিয়ে আসতো। ওয়াও হোয়াট এ মুড়ি, জানি না কোথা থেকে নিয়ে আসতো, কে ওকে সাপ্লাই করতো, মানে ওর বাড়িতে কে ওকে সাপ্লাই করতো। সবার মুড়ি এক তরফ, ওর মুড়ি আরেক তরফ, ওর মুড়িতে মুড়ি চানাচুর নিয়ে আসতো, বেচারাটা মুড়ি নিয়ে আসতো, আমরাই খেয়ে নিতাম, আমাদের টিফিন ওকে খেতে হতো। আর কিছু ম্যামরা তো নাম্বার তো দিতেই চাইতো না, এমন নাম্বার দিত যে কি 5 নাম্বারের কোশ্চেন মাত্র 4 পাতা লিখেছো, 4 পাতা নয় 10 পাতায় এরকম পুরো খাতা জুড়ে লিখে, পুরো খাতা জুড়ে লিখে তাহলেই আমি নাম্বার দেবো, এটা কি নাম্বার দেওয়ার মতো লিখেছো তুমি? কেন নাম্বার চাইনি, ওনার ঘরে প্রপার্টি চেয়ে নিচ্ছি আমি। বাই দ্য ওয়ে আমারও একজন বান্ধবীর টিচার আছে, ওর হাত থেকেও কিন্তু নাম্বার বেরোয় না।
আর এই নম্বর পাওয়া নিয়ে তো আমার কপাল এতটাই খারাপ ছিল, আমি যদি ঘরে এসে নাও বলি না আমার বাবাকে যে আমি এই নাম্বারটা পেয়েছি, আমার বাবা এতটাই জ্ঞানধারী, কোনো না কোনো কারো না কারো কাছ থেকে ঠিক পেটে নাম্বার জেনে যেত আমার, আর একদম অ্যাকোরেট নাম্বার না হলে। আর আমার বাবা এতটাই চালাক ছিল যে ও জানতে কি যে আমার মেয়েদের দ্বারা কিচ্ছু হবে না, এই জন্য আগে থেকে মনে সব স্যার ম্যামদের কাছে কি শুনতে বন্ধুত্ব পাঠিয়ে নিয়েছে, যে আমাদের কাছে আমার মুখ থেকে যদি আমার নাম্বার নাও জানতে পারে, সব স্যার ম্যামদের কাছ থেকে খাতা দেখিয়েছে কেমন নাম্বার পেয়েছে, কি ব্যাপার হয়েছে, এমন করে জেনে দেবে। আর আমার স্যার ম্যামরাও সেরকম, মানে আমার উপর যে রাগটা ছিল আমার বাবাকে সব বলে দেবে, আর আমার ঘরে গিয়ে যে রাগটা স্যাররা আমার উপর বের করতে পারে না, সেই রাগটা আমার বাবা বের। তার মাঝখানে একই বন্ধু বান্ধবী গ্রুপ একই ক্লাসে বসে একে অপরের পিছনে বসে, আর ওর মাঝখানে এই ব্যাপারটা বল, এই 4-5-টা বল, এই 4 এমসিকিউটা বল, এই ওখানে ওটা বল, তো লেগেই রয়েছে। এটা নিয়ে আমাদের লাইফ শুরু হয়ে যায়, লাইফ খতমও হয়ে যায়। এই করতে করতে আমাদের চলে আসে ক্লাস 12 উচ্চ মাধ্যমিকের পর কোথাও না কোথাও একটা দুঃখ কষ্ট সবার লেগেই থাকে। আমরা যেখানে শুরু করেছিলাম কাঁদতে কাঁদতে, আমরা শেষও করি কিন্তু কাঁদতে কাঁদতেই। আমরা যারা ক্লাস 1-12 অবধি একসাথে পড়েছে তাদের হয়তো কষ্টটা আরও বেশি, যারা মাঝখান থেকে ঢুকেছে তাদেরও কষ্ট আছে, কিন্তু যারা 1-12 একসাথে পড়েছে বা যাদের 12 বছরে পিওর বন্ডিং ছিল, আমি যদি বলি আমার ক্লাসের যারা ব্যাচমেট ছিল তাদের সাথে কারো যোগাযোগ থাকুক বা না থাকুক, আমি চেষ্টা করি, আমার চেষ্টা মানে আমি যখন দেখা সাক্ষাৎ হয় বা আমি চেষ্টা করি যে আমি সবার সাথে কথাবার্তা বলি, কারণ কোথাও না কোথাও আমরা একসাথে পুরো স্কুল লাইফ আমরা একসাথে বেঁচেছি, একসাথে থেকেছি, একসাথে ঝগড়া করেছি, অশান্তি করেছি, যেমনি ভালোবাসা হয়েছে, তেমনি বন্ধুত্ব, একসাথে টিফিন খাওয়া, একসাথে খাতা দেখা, একসাথে পড়াশোনা করা, পড়াশোনাতে নাম্বার আসছে না সেটা আমিও মানছি, কিন্তু তবুও করা। কোথাও না কোথাও এই লাইফটা একটা মেমোরেবল লাইফ ছিল, আর তার মাঝখানে সব খতমও হয়ে যায়। সব লাইফেরই একটা ইতি থাকে, এই লাইফেরও একটা ইতি ছিল, আর সেই ইতিটা আমার অনেক বছর আগেই হয়ে গেছে। এইগুলোর মাঝখানে হঠাৎ করে তুমি যখন স্কুলে যাও, যে স্কুলটাকে এতটাই তুমি চেঞ্জ যাও। আমার টাইমে স্কুল একটা টাইম ছিল, এখন আমি যখন এই স্কুলটাতেই চাই, এখন সেই স্কুলটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। না কোনো আগে আমাদের স্কুলে যখন আমি প্রথম একটা গার্লস স্কুল ছিল, এখন সেই গার্লস স্কুল থেকে বিএনআর স্কুল হয়ে গেছে, নাম পর্যন্ত চেঞ্জ হয়ে গেছে। এতটাই কি বলবো, উন্নত স্কুল হয়ে গেছে, এতটাই ইমপ্রুভমেন্ট হয়ে গেছে, আলাদা আলাদা স্যার ম্যামরা হয়ে গেছে। অনেক ম্যামরা যখন আমার টাইমে ছিল সেই ম্যামরাও রিটায়ার করে গেছে। তো কিছু আনফ্যামিলিয়ার ফেসও ওই সময় এখন আছে, তাদের আমি চিনিও না। আর কিছু কিছু ম্যামরা এখনো আছে যারা গেলে আমাদেরকে চিনতে পারে আর জিজ্ঞেসও করে যে আমরা কেমন আছি, লাইফে কেমন চলছে, লাইফ কেমন না চলছে, আমরা কি করছি না করছি, তারা এখনো আমাদেরকে চেনে, এখনো আমাদেরকে জানে। বদমাইশির দিক থেকে হয়তো বেশি জানে, আমাকে জানে যে আমরা খুব একটা পড়াশোনার দিক থেকে ছিলাম না, কিন্তু বদমাইশির দিক থেকেও তারা এখনো মনে রেখেছে, আর এখনো ওরা যে না আমরা লাইফে কিছু করতে পারবো, আমরা লাইফে কিছু করতে এসছি। তো এই বিশ্বাসটা দেখেই ভাল লাগে। এই স্কুল লাইফটা আমাদের কোথাও না কোথাও স্কুল লাইফ আমাদের কাছে একটা মেমোরেবল লাইফ, যারা থেকেছে ভালো খারাপ মিশিয়ে এই লাইফটা। পরীক্ষা সবার ভালো হতো, রেজাল্ট সবার খারাপ হতো, এটাই একটা বাস্তব সত্য ছিল। যারা ফ্রন্ট বেঞ্চের ছিল তাদের রেজাল্ট খুব ভালো হতো, আমার মতো মেয়েদের পরীক্ষা ভালো হতো কিন্তু রেজাল্ট কোনোদিনও ভালো হতো না। আমি প্রত্যেকটা টাইমে রেজাল্টের সময় আমার পরীক্ষার টাইমে কোনো ভয় লাগতো না, আমার ম্যাথামেটিক্সের টাইমে কোনো ভয় লাগতো না, আমার হিস্ট্রি টাইমে খুব একটা ভয় লাগতো না, কিন্তু আমার ভয় লাগতো রেজাল্টের টাইমে, কারণ কি পরীক্ষাটা আমি দিয়েছি না, আমি জানি কেমন আমার পরীক্ষা হয়েছে। এইগুলো মাঝখানে লাইফ পুরো একদম সেটেল হয়ে যায়। একটা টাইম আছে আমরা 12 পাস করে পুরোপুরি আমরা নিজের ব্যস্ততার কাজের মধ্যে চলে যাই, কেউ বাইরে চলে যায়, যেমন আমি নিজে বাইরে চলে গেছিলাম। অনেকে আছে যারা বাইরে চলে যায়, যেমন পুরনো বন্ধুত্ব যেমন ছিল, যেমন আমরা প্রত্যেকটা টাইমে দেখা করতে, এখন সেই দেখাটা হয় না, তারপরও মাঝে মাঝে সেই জিনিসটা দেখা হয়ে যায়। আমরা তার মধ্যে দেখার মাঝখানে আমরা কথাবার্তা বলি, সেরকম কথাবার্তা হয়তো হয় না, কিন্তু তবুও আমরা এখনও সেই গুড উইলিংটা শেয়ার করি। এটাও ভাল লাগে যে না একে অপরের সাথে আমরা কথাবার্তা তো বলি, অন্তত লোকগুলো আমার মুখগুলো তো মনে রেখেছে, এটাও আমার কাছে অনেক। প্রবলেমটা আই থিঙ্ক আমারই মধ্যেই আছে, আমাকে আমি এতটাই নিজের লাইফ নিয়ে এতটাই জর্জরিত হয়ে গেছি যে আমি কারোর সাথে সেরকমভাবে কথা বলতে পারি না, কিন্তু তা বলে এটা নাকি যে আমি সব কিছু ভুলে গেছি, এরকম কিচ্ছু না। তো অ্যাজ এ উইশ আমি চাই সবাই ভালো থাকো, সবাই এনজয় থাকো। তো এটা হচ্ছে আমার স্কুল লাইফের ঘটনা, যদি আমি অনেক স্কুল লাইফের ঘটনা একসাথে অনেকগুলো বলেছি, তো এটা হচ্ছে আমার একটা ব্যক্তিগত স্কুল লাইফের ঘটনা। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো যদি ভালো লাগে তো প্লিজ শেয়ার, কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব সবই করো।